বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর, তোলপাড় সৃষ্টিকারী সুখবর, ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। হ্যাঁ, বিরাট সংস্কার অলরেডি ঘটে গেছে, যেটা 5 আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি। অনেক কিছু বাকি আছে, জুলাই সনদ নিয়ে জটিলতা, গণভোট হবে কিনা, অনেক হতাশা আছে। কিন্তু তার মধ্যেও বিএনপিকে উপেক্ষা করে, এস্টাবলিশমেন্টকে উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে। এক নতুন বাংলাদেশ, ইউরোপ আমেরিকার মতো স্মার্ট, সভ্য, সিভিলাইজড অনেক নিয়ম নীতিতে আমরা প্রবেশ করেছি। দেশের কথা বলছি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে, যেটা অলরেডি ডান, গেজেটেড। এখন কে কতটুকু আমল করছে, আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে, এটা পরের বিষয়। কিন্তু আইনটা হয়েছে, গেজেট হয়েছে, নির্বাচনী আচরণ বিধির গেজেট হয়েছে। বাংলাদেশে এত সুন্দর আচরণ বিধি আসবে সে কল্পনা করতে পারেনি। তাকে কি ঘটেছে আপনাদেরকে একটু প্রথমে সংক্ষেপে ওভারভিউ দিই, তারপর আমরা ডিটেইলস বিশ্লেষণ করব। নির্বাচনী প্রচার প্রচারণা পোস্টার চলবে না, একদম ইউরোপ আমেরিকা জার্মানি না। বাংলাদেশে পোস্টারে খেলা। ঢাকার শহরে গেলে দেখবেন শুধু বিএনপির বিলবোর্ড আর বিলবোর্ড, প্রত্যেকটা শহরে বিলবোর্ড দেখলে মনে হবে বিএনপি ছাড়া কেউ নেই, অথচ জনগণের ভোটের মধ্যে তারা শূন্য। এর মানে এই বিলবোর্ড টিলবোর্ড এগুলো চলবে না। একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ 20টা বিলবোর্ড লাগাতে পারবে, তাও কতটুকু সাইজ, 16 ফিট বাই 12 ফিট বাই, এরকম একটা মাপ ঠিক করে দেওয়া হয়েছে। এখন ঢাকায় একটা নির্বাচনী এলাকায় আপনি বিলবোর্ড পাবেন কমপক্ষে 10,000, সেখানে থাকতে পারবে মাত্র 20টা। কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিবেশ বান্ধব। পোস্টার লাগাবেন, চলবে না। লিফলেট অমুক তমুক, উপরে পলিথিন, পিভিআর, মানে পরিবেশ বিরোধী নানান উপাদান ব্যবহার করবেন, পারবেন না। শোডাউন দিবেন, মাস্তানি করবেন, পারবেন না। নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এক মঞ্চে। দেখেন কত সুন্দর। বাংলাদেশের নির্বাচনে পারলে একে অপরকে হত্যা করে। বিএনপি 2 গ্রুপ, এক গ্রুপ তারা গ্রুপে হত্যা করে। বিএনপি স্বতন্ত্র প্রার্থী ভার্সাস বিএনপি ধানের শেষে প্রার্থীর মধ্যে রক্তারক্তি হবে। সেখানে নিয়ম হচ্ছে এক মঞ্চে আপনাকে প্রচারণা চালাতে হবে, এক মঞ্চে ইশতেহার ঘোষণা করতে হবে। শোডাউনের লিমিট, টাকা খরচ করার লিমিট, সবকিছু বেঁধে দেওয়া হয়েছে। আপনি ফেসবুকে উল্টাপাল্টা যা ইচ্ছা তা করতে পারবেন না। আপনি উল্টাপাল্টা করবেন, আপনি প্রার্থীতে থাকবেন, আপনার 6 মাসের জেল হবে, জরিমানা হবে, জেল, জরিমানা, প্রার্থীতা বাতিল। এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। তো এটা এক নতুন বাংলাদেশ না? আর অনেক কিছু আছে। দেখেন, বাংলাদেশের চিরচারিত নির্বাচন মানেই পোস্টার, অমুক তমুক, মারামারি, কাটাকারি না, এগুলো বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অসাধারণ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পেয়েছি, অলরেডি গেজেট হয়েছে। আমরা একটু ধীরে ধীরে ডিটেইলস বিশ্লেষণ করবো। এক মঞ্চে ইশতেহার ঘোষণা, বিধিমালা লঙ্ঘনে প্রার্থীরা বাতিল, এই শিরোনামে আমাদের দেশ রিপোর্ট করেছে। ভিতরে আর অনেক সংস্কারের কথা আছে। এটি একটা নতুন বাংলাদেশ। এই সংস্কারগুলো যেন সবাই আমল করে, আমল না করলে তাদের প্রার্থীরা বাতিল। এইগুলোর কারণেই প্রফেসর ইউনূস সরকার বারবার বলছেন যে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বেস্ট নির্বাচন হবে আগামী নির্বাচন। আমরা চাই সেটা। আর এই যে সংস্কারগুলোর কথা বললাম, যেটা অলরেডি পাস হয়ে গেছে, এবং এর আগে আরেকটা সংস্কার, ছোট দলগুলো নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না, এটাও কিন্তু ফাইনাল হয়েছে। বিএনপি ঠেকাতে চেয়েছে। প্রত্যেকটা সংস্কার বিএনপির বিরুদ্ধে যাবে, কারণ ভালো যে কোনো কিছুই বিএনপি মানতে পারবে না। কারণ এই যে পোস্টার, ব্যানার, শোডাউন, অমুক তমুক, হাবি জাবি, সবকিছুতে বিএনপি লাভ। কারণ বিএনপি রাজনীতি করে, অপরাজনীতি, এগুলো বাতিল। বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া, বা যে কেউ নির্বাচনে জিততে চাইলে ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। জামাতের যেসব দুর্বলতা, জামাতের অনেক ক্ষেত্রে আমরা বলি, ঢাকায়, বরিশালে, খুলনায়, যে কোনো জায়গায় যান, যে বিএনপির প্রত্যেক 100 ব্যানারের, 100 ডিজিটাল ব্যানারের বিপরীতে জামাতের একটা পাবেন। জামাতে তো পিছিয়ে কেন আমরা বলি না, ওগুলো আপনি থাকবেই না। জামাত ঠিক আছে, ওগুলো দেখে ভোট হয় না। জনগণ এবার ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে না, ধানের শেষের ব্যাস করে শাপলাগুলিতে ভোট দিয়ে যাবে। আমি বলি ধানের শেষের ব্যাস করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আচরণ বিধিতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে। কেমন লাগছে, মজা না? এটি হচ্ছে আমাদের সত্যি এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। 5 আগস্ট হাজারো জনতার রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আলামত স্পষ্ট। এইভাবে এগুলো যেরকম হচ্ছে বিএনপির আপত্তি সত্ত্বেও ঠিক তদ্রুপ জয় সনদে বাস্তবায়ন হবে বিএনপির নোট অফ ডিসেন্টকে জয় বাংলা করে দিয়ে। এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা সহ আচরণ বিধি মানতে দল ও প্রার্থীর অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। মানে উল্টাপাল্টা করলে আপনি নির্বাচনই করতে পারবেন না। এগুলো মানবেন, এটা আপনাকে আগে প্রমিস করে যেতে হবে। মজা না? চাঁদাবাজদের জন্য 2টা দুঃসংবাদ আছে আজকের নিউজে। জুলাই সনদ নিয়ে দলগুলো একমত না হলে সরকার বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সিদ্ধান্ত নেবে জুলাই সনদ নিয়ে, যদি বৃহস্পতিবারের ভিতরে সব কয়টা দল একত্রিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারে। আরেকটি দুঃসংবাদ চাঁদাবাজদের জন্য, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় হবে 20 নভেম্বর। 20 নভেম্বর সামনে দাঁড়িয়ে আছে, আপিলের রায় হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনে আবার ফেরত আসবে, আর ডান্ডা বাহিনী প্রয়োজনে মাঠে নামবে। তত্ত্বাবধায়ক আর ডান্ডা বাহিনী দিয়ে নতুন করে ঠান্ডা করে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এই 2টা তারিখ আমি মনে করি চাঁদাবাজি আর ধান্দাবাজি, ভারতের দালালি যারা করবে তাদের জন্য 2টার একটা হবে বড় মাপের দুঃসংবাদ। আগামী ফেব্রুয়ারিতে যে 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিলেন, ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হচ্ছে না। বিএনপি এখন কি করবে সেটি দেখবার বিষয়। 5 আগস্টের পরের দিন থেকে, অর্থাৎ 6 আগস্ট থেকে তারা নির্বাচন ছাড়া তাদের মুখে আর কোনো কথা আমরা শুনি নাই। অবশেষে তাদের চাপের কারণেই কিন্তু এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। এখন অবস্থা যে জটিল আকার ধারণ করেছে, যে কঠিন একটা সংকটের ভিতরে প্রবেশ করলো পরিস্থিতি, এই পরিস্থিতিতে
নির্বাচন অনুষ্ঠানের যে পুরো অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেল, এর জন্য কিন্তু বিএনপি দায়ী বলে সাধারণ জনগণ মনে করছে এবং বাংলাদেশের নাগরিক সমাজ মনে করছে। আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি চরম নাটকীয়তার পরিচয় দিয়েছে। শুরু থেকেই তারা জুলাইকে অন করতে পারে নাই এবং শুধুমাত্র নির্বাচনের কারণে, নির্বাচনের সাথে তারা কিন্তু বলেছে নির্বাচনের স্বার্থে কমিশনে আসা দেওয়া করেছে, হাজিরা দিয়েছে, নাস্তা পানি করেছে, ব্যাস। কিন্তু তাদের ভিতরে যে লুকায়িত বাস্তব সত্য ছিল, সেটা হচ্ছে তারা এখানে যাই ঘটুক শেষে যে তারা মানবে না। বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের মুখ থেকে আমরা তাদের যে বক্তব্য শুনেছি, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, তারপরে মেজর হাফিজউদ্দিন আহমেদ, এরা কিন্তু একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে জুলাই সনদ আমাদের লাগবে না। এখন সবখানে যখন আলোচনা করতে করতে তাদের সমস্ত দাবি যখন অন্যান্য দল মেনে নিয়েছে, তারা চিন্তা করলো যে সর্বনাশ, সব যা বলি তাই মেনে নেয়, তো এখন কি করা যায়? এখন তো তাইলে তো আর হলো না, এটা তো বাস্তবায়ন করলে, জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা যে শেখ হাসিনা যা করে গেছে আমরা তো সেটা করতে চাচ্ছি, তো সেটা তো আর করা যাবে না। তাহলে কি হবে? তাহলে আমাদের কি হবে? আমরা তো ক্ষমতায় চলেই আসছি, তো ক্ষমতায় এসে শেখ হাসিনা যেমন জোর করে 15 বছর থেকেছে, এরকম তো আমরাও করবো। কারণ 96 সালে এই শুরুটা কিন্তু বিএনপির মাধ্যমে শুরু। 96 সালে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নষ্টের গুড়াটা কিন্তু ওইটা। তো এখন সব যা বলি তাই মেনে নেয়, তাহলে তো এখন এমন একটা বাগলা দিতে হবে যেন কেউ আর এটা না মানে। লাস্টে কি বাগলা দিল? জুলাই সনদ আমরা ওটা মানি না, ওটা আমাদের লাগবে না, আমাদের লাগবে একটা নির্বাচন। এখন যদি তোমরা জুলাই সনদের বাস্তবায়ন চাওই, গণভোট যদি তোমরা চাওই, তাহলে ওটা জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন। তার মানে কোনো গুরুত্ব নাই, এর কোনো গুরুত্ব নাই, কোনো ভ্যালু নাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আপনারা শুনেছেন বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা, বিশেষজ্ঞ যারা, রাষ্ট্রবিজ্ঞানীদের কাছ থেকে আপনারা শুনেছেন যে তারা বারবার যে সংবিধানের দোহাই দিচ্ছে। রাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি বিজ্ঞানীরা বলছেন যে সংবিধান তো নাই, কারণ যখনই 5 আগস্টে গণঅভ্যুত্থানটা সংঘটিত হয়েছে তখন তো সংবিধান মেনে এটা হয় নাই, সংবিধান চলে গেছে, ওইখানেই সংবিধানের কার্যকারিতা শেষ হয়ে গেছে। সুতরাং এখন এই সরকার যে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে, তাহলে এই সরকারেরই বা বৈধতা দেবে কে? আর এই সরকার যে নির্বাচনটা করে দেবে, সেই নির্বাচনেরই বা বৈধতা দেবে কে? কিসের ভিত্তিতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে? তারা বলছে যে যেহেতু সুপ্রিম কোর্ট এই সরকারের বৈধতা দিয়েছে, আর এই সরকারের বৈধতা দেবে জুলাই সনদ, আর জুলাই সনদ বৈধতা দেবে আগামী নির্বাচনের। কারণ বিএনপি এখন যে 72-এর সংবিধান মেনে চলার কথা বলছে, এই সংবিধান যদি মেনে চলতে হয় তাহলে তো 2026 সালে নির্বাচন নাই। 2026 সালে কি নির্বাচন আছে? সংবিধান যদি বিএনপি আঁকড়ে ধরে রাখে, তাহলে সংবিধান অনুযায়ী তো নির্বাচন 5 বছর পর হবার কথা। তো 2024 সালের জানুয়ারিতে নির্বাচন হয়েছে, তাহলে আবার 2029 সালে গিয়ে নির্বাচন। এখন বিএনপির এমন অবস্থা হয়েছে যে আমারটুকু ভালো, বাকি কোনোটা ভালো না, বাকিগুলো সব খারাপ। এর ভিতরেই যে বার্তাটি, যে কঠিন বার্তা আজকে জামাত ইসলামের নেতৃত্বে 8 দল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যে ঘোষণা দিলেন জামাত আমির, তিনি পরিষ্কার করে বলেছেন আগামী নির্বাচনের আগে, ফেব্রুয়ারির নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি এটা না করা হয়, এর ব্যত্যয় ঘটলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। এটা বলতে তারা বাধ্য হচ্ছে, কারণ তাদের তার কিছু করার নাই, পিঠ দেয়ালে ঠিক আছে। বিএনপি দরকার ক্ষমতা, বিএনপি তার কিচ্ছু দরকার নাই। জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এদের দিকে বিএনপির তাকানোর দরকার নাই। তো তারা ক্ষমতায় আসলেই তাদের সব ওকে, যেহেতু তাদের নেতা কর্মীরা হাঙরের মতো হা করে তারা লুটপাটের জন্য ব্যস্ত হয়ে আছে। সুতরাং নির্বাচন ছাড়া তারা আর কোনো কিছু তাদের দরকার নেই। নির্বাচন হলেই তাদের সবকিছু, কিসের জুলাই, কিসের কি, কিসের গণঅভ্যুত্থান, কিসের জুলাই সনদ, কিসের গণভোট, এসব তাদের কোনো কিছু দরকার নেই। জামাত ইসলাম এবং সমমনা 8 দল পল্টনের সমাবেশ থেকে ঘোষণা দিলেন যে নির্বাচন হতে দেওয়া হবে না, অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করতে হবে এবং এই গণভোটের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এছাড়া অন্য কোনো পথ খোলা নেই। মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামের এবং 8 দলের এই নীতির সাথে এনসিপিও কিন্তু আজকে যোগ দিয়ে ফেলেছে। এনসিপি সমর্থন জানিয়েছে পরিষ্কার করে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা জুলাই গণঅভ্যুত্থান কে অন করে না, জুলাই সনদকে যারা বাস্তবায়ন করতে চায় না নির্বাচনের আগে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এখন কিন্তু পরিষ্কার ভাবে দুইটা পক্ষ হয়ে গেল। 5 আগস্টের আগে যেমন পক্ষ ছিল দুইটা, এক হচ্ছে আওয়ামী লীগ আর একদিকে বাংলাদেশ। 5 আগস্টের পরে এখন এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের পর্যায়ে গিয়ে এখন আবার দুইটা দলে কিন্তু বিভক্ত বাংলাদেশের মানুষ। একদিকে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, অর্থাৎ গণভোটের পক্ষের শক্তি, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষের শক্তি, আর একদিকে জুলাই সনদ টনদ কিচ্ছু মানে না, শুধুমাত্র ক্ষমতার পক্ষের শক্তি। পরিষ্কারভাবে দুইটা বিভক্ত হয়ে গেল। কিন্তু এখন এই যে বিএনপি একটা বিপদ নিজেদের জন্য ডেকে আনলো, যেহেতু তাদের নির্বাচন লাগবে, এখন এই যে 8 দল এবং এর সাথে আবার এনসিপিও যোগ দিয়ে দিল। বিএনপির ভিতরে যে কয়েকটি দল আছে শরিক দল, এরাও কিন্তু মনে মনে চাচ্ছে যে না, যারা জুলাইকে অন করে, কেউ কেউ কিন্তু আছে, সবাই একরকম না, তারা চাচ্ছে যে না, জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হয়ে যাক। এমনকি এই যে মীর মুগ্ধের ভাই, শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, তাকে বিএনপি ডেকে নিয়ে গিয়ে নমিনেশন দিয়েছে। সে পর্যন্ত বলেছে যে না, অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট হতে হবে, গণভোট আগে হয়ে যাক, এইখান থেকে পথটা পরিষ্কার হয়ে যাক, তারপরে এইটার ভিত্তিতে নির্বাচন হোক। এখন বিএনপি কিন্তু জনগণকে বোঝাতে পারছে না যে কেন জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা কিন্তু তারা কোনো কিছু বোঝাতে পারছে না। তাদের গো ধরে থাকতে হবে, তাই তারা থাকছে। এখন তো এই যে বিপদটাই করলেন, এখন কিভাবে এটা ম্যানেজ করবেন করেন? এখন তো জামাত ইসলাম সহ 8 দল, এনসিপি সহ এরা যদি বলে যে না, নির্বাচন হতে দেবো না, তাহলে নির্বাচন হবে না, এটা পরিষ্কার নির্বাচন হবে না। তো
তো নির্বাচন যদি না হয় তাহলে কি করবেন এখন বিএনপি? বিএনপির বার্তা কিন্তু ইতিমধ্যেই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি এই মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি। আপনাদেরকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদরের একটি ইউনিয়নের একটি জনসভায় তিনি একটি কথা বলেছেন। সেই কথা তিনি কি বলেছেন এটা হুবহু আপনাদেরকে পড়ে শুনাই। তিনি বলেছেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই তিনি তুলে নেবেন যদি বিএনপি ক্ষমতায় আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে মামলা তুলে নেবেন? তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই 5ই আগস্টের পর থেকে সব মামলাই ভুয়া, যেহেতু তিনি তুলে নেবেন। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে, যেটা তিনি নিজেই বলতেছেন। তার মানে সব মামলাগুলি ভুয়া, এবং এই মামলাগুলো আসলে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা। এতে কোনো সন্দেহ নাই, যেহেতু মির্জা ফখরুল বলতেছেন তিনি তুলে নেবেন। মামলা তুলে হতে পারে কখন? যখন সেই মামলাটা আসলে মিথ্যা মামলা হয়। তার মানে কি তিনি বলতে চাচ্ছেন যে যত মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে সবই মিথ্যা মামলা? এই জুলাই অভ্যুত্থান ঘটেনি, জুলাই অভ্যুত্থানে কোনো মানুষ মরেনি, এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের দোষ নেই, সব মামলা মিথ্যা মামলা। আপনারা কি জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার 90% মামলার বাদী হচ্ছে কিন্তু বিএনপির লোকজন, মূল দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, এইরকম। তো কেন মামলা হয়েছে? কারণ গত 15 বছরে এই বিএনপির এই লোকগুলো তারা আওয়ামী লীগ কাছে চরম নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, পঙ্গু হয়েছে। অনেক পরিবার তার সন্তানকে হারিয়েছে। অবর্ণনীয় দুঃখ এবং দুর্দশার কারণেই বিভিন্ন কর্মীরা বাধ্য হয়ে মামলাগুলো করেছে। এই মামলাগুলোতে শুধু যে জুলাই হত্যাকাণ্ডের মামলা তাই নয়, গত 15 বছর ধরে যে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, সেই 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা নিজের হাতে আইন তুলে না নিয়ে বিচার ব্যবস্থার উপর ভরসা করে তারা এই মামলাগুলো করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং এই মামলাগুলো জেনুইন মামলা, কোনো সন্দেহ নেই। এবং আমি দেখেছি যে গত 15 বছরে বিএনপির যে পরিমাণ লোকজন আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তার 1% মামলা করে নেই, অনেকে আছে ক্ষমা করে দিয়েছে, বেশি ক্ষমা করে দিয়েছে। তাহলে এই মামলাগুলো জেনুইন মামলা। তাহলে বিএনপির তৃণমূলের যেখানে 80 থেকে 90% মামলা বাদী হচ্ছে এই বিএনপি তৃণমূল, সেখানে মির্জা ফখরুল ইসলাম বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে মামলাগুলো তুলে নেওয়া হবে, সব মামলা তুলে নেওয়া হবে। আমি বলতেছি না যে সব মামলা সত্য, তবে বেশিরভাগই সত্য মামলা। 2-1টা হয়রানিমূলক মামলা হতে পারে বা মামলা বাণিজ্য হতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই, যেহেতু বাংলাদেশ তো এটা। কিন্তু তাই বলে সব মামলাই তুলে নেওয়া হবে? কিন্তু যদি তিনি এটা বলতেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা মামলাগুলো খতিয়ে দেখবো, খতিয়ে দেখে যদি দেখি যে এটা মিথ্যা মামলা বা হয়রানিমূলক, তাহলে আমরা এই মামলাটা তুলে নেব, এটা তিনি বলতে পারতেন। কিন্তু তিনি এটা না বলে তিনি একদম আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবই তুলে নেবেন। তার মানে জুলাইও ঘটে নাই, তার মানে গত 15 বছর ধরে বিএনপির লোকজন কোনো নির্যাতনের শিকার হয়নি, এটা তার কথা বোঝা যায়। তো এটা তিনি বলতে চেয়েছেন। তো আমি কিন্তু প্রথম দর্শক বিশ্বাস করিনি। আমি মনে করছিলাম যে যেহেতু অনেক ভুয়া ফটোকাট থাকে, যেভাবে আজকাল গুজব, তথ্যের বিকৃতি এগুলো ঘটে, নিশ্চয়ই এটা মিথ্যা কথা। কারণ বিএনপির একজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ধরনের কথা বলতে পারেন না, তিনি এই ধরনের কথা বলতে পারেন না, এটা নিশ্চয়ই একটা ভুয়া নিউজ। পরে আমি ঘেটে দেখলাম যে না, আসলে তো সত্য। বিভিন্ন পত্রিকা পড়লাম, সব পত্রিকা এইভাবে বলা আছে। আমি ভিডিও কালেক্ট করলাম, ভিডিও তো লেখা আছে তিনি এভাবে বলেছেন, এবং ভিডিও তিনি যেভাবে বলেছেন পত্রিকাগুলো সেভাবে রিপোর্ট করেছে। যখন সমালোচনা শুরু হলো তখন বিএনপি পক্ষ থেকে একটা নতুন প্রেস বিজ্ঞপ্তি এলো, আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। মির্জা ফখরুলের এই বক্তব্যের সমালোচনা হওয়ার সময় সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এটা স্বাক্ষর করেছেন বিএনপির সহজাত সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম। বিবৃতিতে বলা হয়েছে যে আজ 11 নভেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, ভালো কথা। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব, মানে এই ইউনিয়নের কথা বলতে, এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ এবং দলের সকল প্রজনীতা কর্মীদেরকে গণমাধ্যম প্রকাশিত ভুল বক্তব্যের জন্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। কিন্তু আমি তো তার ভিডিও দেখেছি, তার বক্তব্যের ভিডিও দেখেছি, তিনি তো কোথাও বলেননি যে শুধুমাত্র এই ইউনিয়নের মামলাটাই তিনি তুলবেন। আচ্ছা, তিনি বলতেও পারেন যেহেতু এটা তার ইউনিয়ন, তাহলে কথা হচ্ছে যে যদি হয়রানিমূলক মামলা হয়েই থাকে তাহলে আপনি কেন শুধু এই ইউনিয়নের মামলাটাই তুলবেন? এই ইউনিয়নের আওয়ামী লীগের লোকদের মামলায় তুলবেন, সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন কি অপরাধ করলো, তাদের মামলা কেন তুলবেন না? আর আপনি তো সমগ্র বাংলাদেশের বিএনপি মহাসচিব, আপনি তো ওই ঠাকুরগাঁওয়ের ওই ইউনিয়নের বিএনপি মহাসচিব না, তাহলে আপনি কেন শুধু পার্টিকুলারলি ওই ইউনিয়নের মামলাগুলি তুলবেন? আমি ধরেও নেই যে আপনি ভোটে জেতার জন্য আপনি এই মামলাগুলো তোলার কথা বলতেছেন, তাহলে একটা মাত্র ইউনিয়নের ভোটে জিততে পারবেন? এমনি হতে পারবেন না তো। কিন্তু আপনি বলতেছেন ওই ইউনিয়নের, কিন্তু পুরো ভিডিওতে আমি দেখেছি যে আপনি ইউনিয়নের কথা বলেননি, আপনি সমগ্র বাংলাদেশের কথাই বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এত করে আহ্বান জানাচ্ছি। গণমাধ্যম তো আপনার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেনি, আপনি হুবহু যা বলেছেন গণমাধ্যম তাই প্রকাশ করেছে, গণমাধ্যম বিন্দুমাত্র ভুল করেনি। এখন এরকম হতে পারে যে আমি বলতে চেয়েছি বলতে পারিনি, আমি ভুলে গিয়েছি, আমার মনে এটা ছিল না, যেমন হতে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে তার বলতে ছিল না যে আসলে এই কথাটা আমি বলেছি অনিচ্ছাকৃত ভাবে, এই জন্য আমি দুঃখিত। আসলে বলতে চেয়েছিলাম যে আমি সমগ্র বাংলাদেশে যত হয়রানিমূলক মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে সেটা আমরা ক্ষমতা এলে তদন্ত করে বাতিল করবো, এই ধরনের বক্তব্যকে সবাই সাধুবাদ জানাতো। কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র তিনি ওই ইউনিয়নের মামলাটাই তুলবেন, এবং এগুলো বলে তিনি নিজেকে মানে আরো হাস্যকর ভাবে উপস্থাপন করলেন।
তাড়াহুড়া করে করেছেন, এই জন্য চিন্তা করতে পারেননি। তিনি বলেছেন যে আমি শুধু ইউনিয়নের মামলায় তুলবো, তাহলে ওই ইউনিয়নের লোকজনই মানে সব আওয়ামী লীগের হয়রানির শিকার হয়েছে, বাকি বাংলাদেশের হয়রানির শিকার হয়েছে, তাদের মামলা উঠবে না। তো সব এরকম হয়, মানে আমার বাংলাদেশের নেতারা আছে অনেক সময় মানে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে, কিন্তু পরবর্তীতে বলে যে আমি এটা বলি নাই।